সো একটা লম্বা বিরতির পর ইস্ট বেঙ্গল ক্লাব চেন্নাইন এফসির বিরুদ্ধে তাদের 7 নম্বর ম্যাচ খেলতে নামছে আগামীকাল বিকেল 5টা থেকে চেন্নাইয়ের ঘরের মাঠে। মানে ইস্ট বেঙ্গলের জন্য এটা প্রথম অ্যাওয়ে গেম হতে চলেছে। কিন্তু চোট সমস্যা যেন ইস্ট বেঙ্গল শিবির ছাড়তেই চাইছে না। আমরা জানি অলরেডি কেভিন সিভিলে চোটের কবলে এতগুলো ম্যাচ মিস করেছে। আজকে মোহাম্মদ রাশিদ কিন্তু চোটের কবলের মধ্যে পড়েছে। কোচকে যখন মোহাম্মদ রাশিদের ম্যাচ খেলা নিয়ে প্রশ্ন করা হয় তখন কোচও কিন্তু বিভিন্ন রকম কথার ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে মোহাম্মদ রাশিদ হয়তো এই ম্যাচটা মিস করতে চলেছে। আর সব থেকে বড় কথা, প্রেস কনফারেন্স কিন্তু কোচের সাথে করেছে সৌভিক চক্রবর্তী। তো এটা তো মোটামুটি ক্লিয়ার যে সৌভিক চক্রবর্তী মোহাম্মদ রাশিদকে কিন্তু রিপ্লেস করতে চলেছে আগামীকালের ম্যাচে। কেভিন সিভিলে তো পুরোপুরি সুস্থ, ম্যাচ ফিট, কিন্তু ম্যাচে অ্যাভেলেবেল থাকবে কিনা এটাও কিন্তু এই মুহূর্তে নট ক্লিয়ার। ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ হতে যাচ্ছে। সেই ম্যাচের আগেই এরকম সমস্যা কোথাও ইস্ট বেঙ্গলকে পিছিয়ে দেবে না তো? এই ভিডিওটাতে তো সেই ম্যাচটা নিয়ে তো কথা বলবো যে প্রবাবল প্লেইং 11 কি হতে পারে, ম্যাচের বিভিন্ন রকম ট্যাকটিক্স, ম্যাচ নিয়ে বিভিন্ন রকম কথা, আর দুটো কোচের গেম প্ল্যান কি হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে যে ইনজুরি নিয়ে একটা কথা বলবো, আমরা দেখেছিলাম যে আনোয়ার আলী আর মোহাম্মদ রাশিদ একই দিনে কিন্তু চোটটা পেয়েছিল। আনোয়ার আলীর চোটটা অত গুরুতর না, আনোয়ার আলী কিন্তু এই মুহূর্তে সুস্থ, হয়তো আগামীকালের ম্যাচ খেলবে। কিন্তু মোহাম্মদ রাশিদের চোটটা যখন জানা গেছিল তখন কিন্তু এই আপডেটটাও পাওয়া গেছে যে টিম কিন্তু চাইছে খুব তাড়াতাড়ি যেন মোহাম্মদ রাশিদ মাঠের মধ্যে ফিরুক। কিন্তু কোচের বিভিন্ন রকম কথাতে কিন্তু বোঝা যাচ্ছে যে হয়তো মোহাম্মদ রাশিদ কালকের ম্যাচে খেলবে না। কেভিন সিভিলে এই মুহূর্তে পুরোপুরি ফিট, ইভেন ম্যাচ ফিটও। আদৌ কি সে কালকে প্লেইং 11-এ নামবে? কোচকে যখন এটাও প্রশ্ন করা হয়, কোচ কিন্তু মানে বিষয়টাকে পুরো এড়িয়ে যায়, বলে এটা টিমের কিন্তু সম্পূর্ণ ইন্টারনাল একটা ম্যাটার। তো এই জিনিস নিয়ে এখনই সে কিছু বলতে পারবে না। এটা কিন্তু কিছুটা হলেও সত্যি, বাট ঠিক আছে, দেখা যাক কালকে ম্যাচের আগে কি হয়। তো মোস্ট প্রবাবলি প্লেইং 11টা কি হতে চলেছে সেটা আমরা আগে দেখি। ডান দিক থেকে কিন্তু মোহাম্মদ রাকিব খেলবে, দুটো সেন্টার ব্যাকে, একটা হচ্ছে আনোয়ার আলী আর একটা হয়তো কেভিন সিভিলে খেলবে। যদি না খেলে তাহলে আবার সেই জিকসন সিংকে দিয়েই স্টার্ট করাবে হয়তো। বাদিক থেকে জয় গুপ্তা কিন্তু স্টার্ট করবে না, বাদিক থেকে কিন্তু পিভি বিষ্ণুই স্টার্ট করবে। কারণ এই কোশ্চেনটা কিন্তু প্রি ম্যাচ কনফারেন্সে কোচকে করা হয়েছিল। কোচ কিন্তু একটাই উত্তর দিয়েছে যে আমার যে লাস্ট যে প্লেইং 11, যেই প্লেইং 11 নিয়ে আমি ম্যাচটা জিতেছি, আমি সেই উইনিং প্লেইং 11-এ কিন্তু রাখতে চাই। তাহলে মোস্ট প্রবাবলি পিভি বিষ্ণুই কিন্তু বাদিক থেকে স্টার্ট করতে চলেছে। মোহাম্মদ রাশিদ যদি ডিফেন্সিভ মিডিও জোনে না খেলে তাহলে সেই ক্ষেত্রে সৌভিক চক্রবর্তী কিন্তু অটোমেটিক্যালি ফার্স্ট চয়েস ডিফেন্সিভ মিডফিল্ডার। যদি কেভিন সিভিলে যদি ফেরত চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু জিকসন সিং কিন্তু অ্যাভেলেবেল থাকবে ডিফেন্সিভ মিডিও জোনে। সেন্ট্রাল মিড অপশনে হয়তো ইউজ হতে চলেছে আবার সাউল ক্রেসপো, কারণ সাউল ক্রেসপো ছাড়া আর কোনো অপশন এই মুহূর্তে নেই। অ্যাটাকিং মিডিও জোনে কিন্তু মিগুয়েল ফিগুয়েরা, ডান দিক থেকে এডমুন্ড আর্লেডিকা, বাদিক থেকে বিপিন সিং, আপফ্রন্টে কিন্তু ইউসুফ এজেজারি বা চাইলে মহেশকেও ইউজ করতে পারে ডান দিক থেকে প্রথমে। সো এইরকম কিছুটা প্লেইং 11 কিন্তু হতে চলেছে আগামীকালের ম্যাচে। এবার ইস্ট বেঙ্গলের জন্য আগামীকালের ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট, শুধুমাত্র ইস্ট বেঙ্গলের জন্য আগামীকালের ম্যাচ নয়, আপকামিং যে 4টে ম্যাচ রয়েছে ইস্ট বেঙ্গলের জন্য। যদি পয়েন্টস টেবিলের দিকে একটুখানি চোখটা বোলাও তাহলে দেখতে পারবে মুম্বাই এই মুহূর্তে 1 নম্বর পজিশনে বসে রয়েছে 18 পয়েন্ট নিয়ে। 8টা ম্যাচ খেলে ইস্ট বেঙ্গল যেখানে 6টা ম্যাচ খেলে 11 পয়েন্টে, তাহলে ইস্ট বেঙ্গল যদি তাদের আপকামিং দুটো ম্যাচ যদি জেতে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের পয়েন্ট হবে 17। দ্যাট মিনস 1 নম্বর পজিশনে যে টিমটা রয়েছে তার সাথে ইস্ট বেঙ্গলের দূরত্ব কিন্তু মাত্র 1 পয়েন্টের হিসেবে দাঁড়িয়েছে। মোহনবাগানও 14 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। মোহনবাগানও 8টা ম্যাচ খেলে যদি মোহনবাগান ম্যাচটা জেতে তাহলে কিন্তু সেও 17 পয়েন্টে যেতে পারবে। আর ইস্ট বেঙ্গলের গোল ডিফারেন্সের ধারে কাছে মোহনবাগান ছাড়া আর কোনো টিম তো নেই। মনে করে দেখো যে 3টে গেম উইক আগে কিন্তু ইস্ট বেঙ্গলের অবস্থানটা পুরো অন্যরকম ছিল। ফার্স্ট পজিশনের থেকে ইস্ট বেঙ্গলের পয়েন্টের ডিফারেন্স 5 হয়ে গেছিল, সেখান থেকে রিকভারি করে, বা এটাও বলা ভালো যে বাদবাকি যে টিমগুলো ছিল জামশেদপুর, মুম্বাই, মোহনবাগান, এরা প্রচন্ডভাবে পয়েন্ট লুজ করেছে বলে আজকে এই পজিশনে এখনো পর্যন্ত রয়েছে। এবার কতদিন থাকবে সেটা কেউ কিন্তু জানে না। সো তার জন্যই বলা যে নেক্সট যে 4টে ম্যাচ ইস্ট বেঙ্গলের জন্য রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট এগেনস্ট চেন্নাই, যেটা কালকের ম্যাচ রয়েছে, বেঙ্গালুরু, ওড়িশা আর মুম্বাই সিটি এফসি। সেখানে দুটো বড় টিম যাদের সাথে অ্যাকচুয়ালি টাক্কার হতে চলেছে ইস্ট বেঙ্গলের যদি চ্যাম্পিয়নশিপে দৌড়ে থাকতে হয় এগেনস্ট বেঙ্গালুরু আর মুম্বাই সিটি এফসি। কিন্তু কোন রকম ভাবে 50 মুখে যদি এবার পা কাটে, মানে চেন্নাইয়ের এগেনস্ট, ওড়িশার এগেনস্টে, এদের এগেনস্টে, বা যদি বেঙ্গালুরু বা মুম্বাইয়ের এগেনস্টে যদি কোনো রকমে হেরে বসে তাহলে কিন্তু যথেষ্ট চাপের মুখে কিন্তু আবারও পড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত অন্য কোনো টিম আবার পয়েন্ট লুজ করছে, বা টপে থাকা টিম যতক্ষণ না পর্যন্ত
পয়েন্ট লুজ করছে ততক্ষণ কিন্তু চাপের বিষয় ইস্ট বেঙ্গলের জন্য থাকবে। তখন কিন্তু ইস্ট বেঙ্গলের চ্যাম্পিয়নশিপ ইস্ট বেঙ্গলের হাতে তখন থাকবে না। তো নিজের ভবিষ্যৎ নিজের চ্যাম্পিয়নশিপ যদি নিজের হাতে লিখতে হয় তাহলে কিন্তু এবার থেকে ম্যাচগুলো সিরিয়াস ওয়েতে নিতে হবে আর ম্যাচগুলোকে জিততে হবে। আর কোনো অপশন এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে কিন্তু নেই। ইস্ট বেঙ্গলের যেটা সব থেকে বড় রোগ, আমরা লাস্ট কটা দশক ধরে প্রায় দেখে আসছি, অনেকেই দেখেছে অনেকে ফলো করেছে, যে ইস্ট বেঙ্গলের সব থেকে বড় সমস্যা ইস্ট বেঙ্গল কনসিস্টেন্ট ওয়েতে কিন্তু পারফরমেন্স দিতে পারে না। লাস্ট ম্যাচ এগেনস্ট মোহামেডান 7-0 একটা স্কোর লাইন করেছিল, খুব ভালো কথা, কিন্তু সেই যে ধারাটা, সেই যে জয়ের ধারাটা বজায় রাখাটা, এটা কিন্তু করতে অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল ক্লাব ফেল হয়। এবার দেখা যাক, এবার সময় কথা বলবে যে ইস্ট বেঙ্গলের এই জয়ের ধারাটা কতদিন পর্যন্ত কন্টিনিউ ইস্ট বেঙ্গল ধরে রাখতে পারে। যদি চ্যাম্পিয়নশিপে দৌড়ে থাকতে হয় তাহলে কিন্তু এই জয়ের ধারাটা কিন্তু ধরে রাখতে হবে। পয়েন্ট লুজ করলে কিন্তু এখান থেকে চলবে না, কারণ অলরেডি তুমি অনেকটা পিছিয়ে গেছো। এগোতে হলে তোমাকে কিন্তু তোমার অপোনেন্টে যারা রয়েছে তাদেরকে হারিয়ে, তাদেরকে বিট করে কিন্তু তোমার সামনের দিকে যেতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু সামনে যেতে পারবে না। তো কোচের গেম প্ল্যানটা কি হতে চলেছে? প্রথম কথা, লাস্ট যে ম্যাচটা দেখেছিলাম ইস্ট বেঙ্গলের, সেটাতে কিন্তু ইস্ট বেঙ্গল টিমকে পুরো কোচ কিন্তু একটা অ্যাটাকিং ফুটবল খেলিয়েছিল। মোস্ট প্রবাবলি এই ম্যাচেও কিন্তু সেটাই হতে চলেছে, ফুললি অ্যাটাকিং ওয়েতে কিন্তু হয়তো যেতে চলেছে। কারণ চেন্নাই এই মুহূর্তে সে তার ফুললি শেপে নেই, তার অবস্থা এই মুহূর্তে করুন। চেন্নাই যদি পজিশনিং গেম খেলতেও চায় বা যদি কাউন্টার বেস ফুটবল খেলতেও চায়, সেও কিন্তু পুরোপুরি খেলতে পারছে না। তার কারণ তার মানে টিমের যে শেপটা পুরো বিগড়ে রয়েছে, কোনো প্লেয়ারের সাথে কোনো প্লেয়ারের অ্যাকচুয়ালি কমিউনিকেশন বিল্ড হচ্ছে না, ডিফেন্সের সাথে মাঝমাঠের কোনো রকম লিঙ্ক আপ নেই, মাঝমাঠের সাথে ফরওয়ার্ডের কোনো লিঙ্ক আপ নেই। তো এরকম একটা ছন্নছাড়া ফুটবল চেন্নাইতে কিন্তু চলছে। কোচ ক্লিফোর্ড মিরান্ডার আন্ডারে এই চেন্নাই এফসি কিন্তু যথেষ্ট ভালো করার চেষ্টা এই মুহূর্তে কিন্তু করছে। এবার ক্লিফোর্ড মিরান্ডাও জানে যে ইস্ট বেঙ্গলকে আটকাতে গেলে মানে কতটা কাঠখড় পুরাতে হবে। সো দুটো কোচের মধ্যে গেম প্ল্যান কিন্তু এরকমই হতে চলেছে যে কোথাও কোচ অস্কার বুজন তার টিমকে কিন্তু ফুললি অ্যাটাকিং ওয়েতে ইউজ করতে চলেছে, শুরু থেকে কিন্তু গোল নিয়ে নেওয়া আর ম্যাচের কন্ট্রোল নিজের হাতে সবসময়ের জন্য রাখা, এটা কিন্তু চাইবেন অস্কার বুজন। আর কোথাও অপোনেন্টের ক্লিফোর্ড মিরান্দা কিন্তু চাইবে যে তার টিম যাতে একদম লো ব্লক খুলে ইস্ট বেঙ্গলকে কোনো রকম ভাবে যদি আটকানো যায় আর কাউন্টার বেসে যদি অ্যাটলিস্ট ভালো ফুটবলটা খেলে চেন্নাই যাতে অ্যাটাক গুলো তুলে নিয়ে যায় বা সেখান থেকে যদি গোল পেয়ে যায়, তাহলে তো সোনায় সোহাগা চেন্নাইয়ের জন্য। সো দেখা যায় কালকের ম্যাচে কি হয়। ম্যাচের পর তো অবশ্যই পোস্ট ম্যাচ স্টকের ভিডিও তো আমি আনবই, ট্যাকটিক্যাল বিশ্লেষণ কিন্তু আমি করবো ম্যাচ নিয়ে। সো বেস্ট অফ লাক দুটো টিমকেই, বিশেষ করে ইস্ট বেঙ্গলকে, তাদের কাছে যথেষ্ট অ্যাডভান্টেজ রয়েছে আগে যাওয়ার। তো ব্যাস আজকের জন্য এইটুকুই। তোমাদের কি কি মতামত তোমরা প্লিজ কমেন্ট সেকশনে জানিও। কমেন্ট সেকশন অলওয়েজ খোলা, তোমাদের যা যা মতামত তোমরা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলো না। ভিডিওটা যদি এতটা দেখে থাকো তাহলে প্লিজ একটুখানি লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য শুভরাত্রি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টাটা।